আমাদের পয়সা বিদ্যে বেচে খাবে তো হারাম খাবে। হু হু হু, নো ফাদার নো মাদার, আমি আমার পয়সায় হালাল খানা খাচ্ছি। বিড়বিড় করে কথা বলছে মোটর মেকানিক্স প্রিন্স। জামাল উদ্দিন প্রিন্স বাপ মায়ের শখ করে এ অতিরিক্ত প্রিন্স নামটা দিয়েছেন। চেহারাটা অবশ্যই প্রিন্সের, অর্থাৎ রাজপুত্রের মতোই। কে একজন খেদ করে বলেছিল, বাপ মায়ে নাম রাখল দৌলত জাহান ধনী, হায়রে কপাল, ধনী খাচ্ছে ধান কুড়িয়ে। কথাটা এইরকমই আর কি। বাপ মায়ে নাম রেখেছে প্রিন্স, সেই প্রিন্স এখন মোটর মেকানিক্স, অর্থাৎ রাজপুত্র খায় মোটর মেকানিক্সের কাজ করে। আরও উল্লেখযোগ্য যে প্রিন্সের চেহারাটাই শুধু দর্শনীয় নয়, তার আচরণও আকর্ষণীয়। সে ইমানদার আর নামাজি লোক। মোটর গাড়ি হাঁকিয়ে গ্যারেজে এসে ঢুকলেন মিস্টার সলিমুল্লাহ নামের এক অতি আধুনিক ভদ্রলোক। গাড়ি থেকে নামতে নামতে তিনি ভারী কি চালে বললেন, এই জামলা, আমার ইঞ্জিনটা ডিস্টার্ব দিচ্ছে, দেখো তো কি হয়েছে। খেপে গেল জামাল উদ্দিন প্রিন্সের সহকারী হাতেম আলী। সে প্রতিবাদ করে বলল, জামলা জামলা করছেন কেন, ওনার কি ভালো নাম নেই? আগন্তুক সলিমুল্লাহ সাহেব তাচ্ছিল্যের সাথে বললেন, ভালো নাম? কি ওর ভালো নাম? হাতেম আলী বলল, প্রিন্স। ওনার ভালো নাম জামাল উদ্দিন প্রিন্স। হো হো করে হেসে উঠলেন মিস্টার সলিমুল্লাহ। বললেন, প্রিন্স? সাব্বাস। মানে মানে গ্যারেজের কামলার নাম প্রিন্স? দিনে দিনে কত আর শুনব। তাতে কি হয়েছে? হয়নি কিছু? চোখে মুখে কাদাকালি মেখে সেজেছে বড় প্রিন্স তোমাদের। কেন, পছন্দ হয় না? লেবাস সর্বস্ব আধুনিক ভদ্রলোকের মতো বাদুচ্চোষা চেহারা নাকি এই ভাইজানের? মিস্টার সলিমুল্লাহ গরম কণ্ঠে বলল, তার মানে কাকে উদ্দেশ্য করে বলছো কথাটা? হাতেম আলী বলল, যাদের চেহারা বাদুচ্চোষা বাদুচ্চাটা তাদের উদ্দেশ্য করে বলছি। আমার ভাইজানের চেহারা কি তাদের মতো বাদুচ্চোষা? বলা বাহুল্য, মিস্টার সলিমুল্লাহর চেহারাটা ওই রকমই। কথাটার তাৎপর্য বুঝতে না পেরে মিস্টার সলিমুল্লাহ বললেন, আরে রাখ বেটা, আমি চেহারা দেখতে আসিনি, আমার ইঞ্জিনটা গড়বড় করছে, এসে ওটা ঠিক করে দিক। জবাবে হাতেম আলী বলল, তাহলে ডাক্তারের কাছে যান সাহেব, উনি মানুষের ইঞ্জিন ঠিক করতে পারেন না। হুঁশিয়ার বেয়াদব, মানুষের ইঞ্জিন হবে কেন? আমার গাড়ির ইঞ্জিন গড়বড় করছে, সেটা ঠিক করে দিক। তাহলে সে কথা বলুন, উল্টাপাল্টা বলেন কেন? তবে রে বেটা, আমার কথার ভুল ধরো। এড়ে এলেন সলিমুল্লাহ সাহেব। জামাল উদ্দিন প্রিন্স গ্যারেজে রাখা গাড়িটার ইঞ্জিন ধোয়া মোছা করছিল। এবার সে এগিয়ে এসে বলল, আরে থামুন থামুন, কি হয়েছে আমাকে বলুন। খামাখা ওই ছেলে মানুষের সাথে কেন লেগেছেন? ছেলে মানুষ? নাকে নিচে 1.5 হাত কবজার সে ছেলে মানুষ? আরে সাহেব, সবে দেখা দিয়েছে গোফের রেখা, আপনি 1.5 হাত গোপ দেখলেন কোথায়? আচ্ছা বেশ বেশ, ও ছেলে মানুষ দুধের বাল্যক্কা, ওর কথা থাক। তুমি দেখো আমার গাড়ির ইঞ্জিনটা ট্রাবল দিচ্ছে কেন। জামাল উদ্দিন প্রিন্স ওই গাড়ির কাছে গেল এবং ইঞ্জিনের ঢাকনা খুলে 2-3 মিনিট টিপে টিপে দেখল। এরপর মিস্টার সলিমুল্লাহর কাছে এসে বলল, জান সাহেব, ঠিক হয়ে গেছে। মিস্টার সলিমুল্লাহ নাখোশ কণ্ঠে বললেন, তামাশা করছো আমার সাথে? তামাশা নয়তো কি, 2 মিনিটেই ইঞ্জিনের সমস্যা দূর হয়ে গেল? হ্যাঁ, তাই গেল। সমস্যাটা তো আদৌ কোনো জটিল সমস্যা নয়, কানেকশনের একটা তার ঝুলে গিয়েছিল, ওটা টেনে দিয়েছি। বলো কি হে, এত সিম্পল ঘটনা? আমি ভাবলাম। মোটেই জটিল কিছু নয়, ইঞ্জিন সম্বন্ধে কিছু জ্ঞান থাকলে আপনিও ধরতে পারতেন ওটা। মিস্টার সলিমুল্লাহ ক্ষিপ্ত কণ্ঠে বললেন, হোয়াট? ইঞ্জিন সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই? জামাল উদ্দিন প্রিন্স নির্লিপ্ত কণ্ঠে বলল, তাই তো মনে হচ্ছে। তবে রে, এত বড় কথা? কথা আমার বড় ছোট যাই হোক, গাড়ি চালাতে হলে একজন অভিজ্ঞ ড্রাইভার রাখবেন, সবসময় নিজে চালাবেন না, এপান্তরে ঠেকে গেলে বিপদ হবে। এ সময় হাতেম আলী ডেকে বলল, ভাইজান তাড়াতাড়ি আসুন, এদিকে এই গাড়ির মালিক গাড়ি নিতে এসে গেছেন। প্রিন্স বলল, ও আচ্ছা, আসছি। এরপর সলিমুল্লাহকে বলল, আপনি এবার যান, যা বললাম মনে ধরলে সেটা করবেন, আপনার সাথে কথা বলার আর আমার সময় নেই। বলেই সেখান থেকে সরে এলো জামাল উদ্দিন প্রিন্স। জামাল উদ্দিন প্রিন্স ও হাতেম আলী একটা ভাড়া বাড়িতে থাকে। বাড়িটা ছোট হলেও বেশ ছিমছাম। দুজন ভোরবেলা উঠে ফজরের নামাজ আদায় করে, তারপর ছানা সেদ্ধ করে
গরম ভাত খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে ওয়ার্কশপের কাছে। দুপুরে হোটেলে খায় আর বিকেল 4টেয় ওয়ার্কশপের চাবি মালিকের হাতে দিয়ে ফিরে আসে বাসায়। ব্যাস, তারপর ড্যাম অবসর। সাবান মেখে গোসল করে এসে আরাম করে বসে পড়ে রাতের খাবারের আঞ্জাম করতে। শুক্রবার ছুটির দিন। সেদিন তারা ভালো মন্দ পাকশাক করে খায় আর সন্ধ্যার আগে বাইরে বেরোয় ঘুরে বেড়ানোর জন্যে। হাতেম আলী পাকশাকে ওস্তাদ, এ কাজে খুব আনন্দও পায় সে। পাকশাকের কাজে ব্যস্ত আছে হাতেম আলী। জামালউদ্দিন প্রিন্স বসে বসে তাল ঠুকছে টেবিলে। তাল ঠুকতে ঠুকতে যাত্রাশিল্পীর স্টাইলে হঠাৎ সে সশব্দে বলে উঠল, চল রে আনন্দ, মহানন্দে ছুটে চল, খুঁজে নিবি তোর চিরানন্দময়ে। কথাটা কানে যেতেই হাতেম আলী উদ্গ্রীব কণ্ঠে প্রশ্ন করল, কি বললেন ভাইজান, কি বললেন? জামালউদ্দিন বলল, এটা যাত্রাপালার ডায়লগ। হাতেম আলী বলল, যাত্রাপালার ডায়লগ? হ্যাঁ, একটা যাত্রাপালার। কেমন কেমন? রাখা খেপে গিয়ে আনন্দময় নামের তার তরুণ সেনাপতিকে চাকরি থেকে বহিষ্কার করে দিলেন। তাতে ওই তরুণ দুঃখিত না হয়ে যাওয়ার সময় খোশ কণ্ঠে বলল, চল রে আনন্দ, মহানন্দে ছুটে চল, খুঁজে নিবি তোর চিরানন্দময়ে। তাই? তা কথাটা আপনার বুঝি খুব ভালো লেগেছিল? শুধু ভালোই লাগেনি, বাড়ি থেকে বহিষ্কার হওয়ার পর আমিও অত্যন্ত খুশি হয়ে বলেছি, চল রে প্রিন্স, মহানন্দে ছুটে চল, খুঁজে নিবি তোর চিরানন্দময়ে। তার মানে? তার মানে আপনাকে বাড়ি থেকে বহিষ্কার করা হয়েছে? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। কি গজব, কি গজব! কে দিল ঘাড় ধাক্কা? আমার শ্রদ্ধেয় আব্বা হুজুর। আম্মা হুজুরাইনও তার সাথে ছিলেন। কি তাজ্জব! তাতে আপনার দুঃখ হয়নি? এক বিন্দুও নয়। বরং কাজী নজরুল ইসলাম সাহেব যেমন বোম কেদারনাথ বলে ঢুকে পড়েছিলেন পল্টনে, আমিও বোম কেদারনাথ বলে নেমে পড়লাম পথে, আর পরমানন্দে বলে উঠলাম, চল রে প্রিন্স, মহানন্দে ছুটে চল, খুঁজে নেবি তোর চিরানন্দময়। মাশাআল্লাহ, আপনি কি তাহলে ওই চিরানন্দময়কে খুঁজে নেওয়ার জন্যই পথে নেমে এসেছেন? তবে কি ঘাস কাটার জন্য এই পথে পথে ঘুরছি? এখানে এসে পড়ে আছি কি আচ্ছু ভুয়ার বাচ্চা দেখার আশায়? হাতেম আলী ফের উৎসাহিত হয়ে উঠল, বলল, সুবহান আল্লাহ। ঘটনা কি বলুন তো ভাইজান? আপনার অতীতটা তো আমি কিছুই জানি না, ব্যাপারটা খুলে বলুন তো শুনি। তাহলে আজ অনশনব্রত পালন করতে হবে, হাঙ্গার স্ট্রাইক করতে হবে, বুঝেছ? মানে চুলোয় পানি ঢেলে দিয়ে এসে বসতে হবে কাহিনী শুনতে? ভাইজান, এটা কি 2-10 মিনিটের কাহিনী? ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে এই কাহিনী বলতে গেলে। তাই? জি হ্যাঁ, আজ নিজ কাজে মন দাও, অন্য একদিন অবসর মতো বসে সব কথা শোনাবো। বলছেন? জি বলছি। অগত্যা হাতেম আলী আবার পাকশাকে মন দিল। প্রতিদিন দুপুরে কাজ বন্ধ করে আগে তারা দুজন হাত মুখ ধুয়ে নামাজ আদায় করে এবং তারপর হোটেলে দুপুরে খাবার খেতে যায়। প্রিন্সের দেখা দেখি হাতেম আলীও পুরোপুরি নামাজি হয়ে গেছে। সেদিন নামাজ আদায় করে হোটেলে যাওয়ার জন্য উঠতে হাতেম আলী একটু ঢিলিমিলি করছিল। প্রিন্স তাকে তাগিদ দিয়ে বলল, এই ওঠো ওঠো, কুইক। এমনিতে আজ একটু লেট হয়ে গেছে, খেতে যেতে আরও লেট করলে কাজে যেতে সার্টেনলি আজ জিয়াদা লেট হয়ে যাবে। আমরা খেটে খাওয়া মানুষ, এমন আইডলনেস আমাদের মানায় না। ইট লুকস অড। একটুও না নড়ে হাতেম আলী বলল, দাঁড়ান দাঁড়ান, একদিন লেট হলে কিছু এসে যাবে না। আগে কথাটার জবাব দিন তো। আপনার কথাবার্তার মধ্যে মনে হচ্ছে আপনি ঢের লেখাপড়া জানেন। আপনি কেন ওয়ার্কশপে ধুলার মধ্যে পড়ে থেকে হাতুড়ি সবল পিটছেন? ভালো দেখে একটা চাকুরি নিলে তো চেয়ারে বসে দিন কেটে যায় আপনার। জামালউদ্দিন প্রিন্স বলল, কি বললে? চাকুরি নেব? হ্যাঁ নেবেন, আপনার যা লেখাপড়া। আরে দূর দূর, লেখাপড়া দেখলে কোথায়? দেখলাম কোথায় মানে? করেননি আপনি লেখাপড়া? কোনো বিদ্যা নেই আমার পেটে, এটা বলতে চান? থমকে গেল প্রিন্স। আমাদের পয়সার বিদ্যে বেঁচে খাবে তো হারাম খাবে। বাপ মায়ের এই কথাটা তড়াক কথার জবাব দিতে তার একটু দেরি হলো। হাতেম আলী ফের বলল, কি হলো ভাইজান, করেননি আপনি লেখাপড়া? জবাবে এবার প্রিন্স বলল, হ্যাঁ এককালে কিছুটা করেছিলাম, কিন্তু ভাগ্য বিপর্যয়ের পরে আমার তামাম বিদ্যা গুলিয়ে গেছে। এই ফুটফাট 2-4টে ইংরেজি শব্দই মনে আছে শুধু। জাহাজ ঘাটে
খালাসিরাও অমন ইংরেজি বলে থাকে। বলেন কি, ঠিক বলছেন? জামালউদ্দিন ফের তাগিদ দিয়ে বলল, ঠিক ঠিক, এত জেরা করার দরকার নেই। আমি বলছি, ব্যাস ফুরিয়ে গেল। উঠো উঠো, হোটেলে যাবে, চলো। বলেই রওনা হলো জামালউদ্দিন প্রিন্স। অগত্যা হাতেম আলীও ক্ষুণ্ণ মনে হাঁটতে লাগলো তার পিছে পিছে। অন্য এক ছুটির দিনে অনেক বেলা থাকতে, অর্থাৎ সাঁঝের অনেকখানি আগে বেড়াতে বেরোলো জামালউদ্দিন প্রিন্স ও হাতেম আলী। হাতেম আলী এই এলাকার লোক। এখানকার পথঘাট, দোকানপাট ও দর্শনীয় স্থান, বস্তু সবই হাতেম আলীর চেনা। তাই হাতেম আলী আগে আগে হাঁটছে আর প্রিন্সকে এটা ওটা দেখিয়ে নিয়ে বেড়াচ্ছে। এক জায়গায় প্রসাধনী দ্রব্যের এক ফেরিওয়ালাকে ঘিরে ভিড় করছিল কয়েকজন মেয়ে। তাদের পাশ দিয়ে যেতেই বোরকা পরা এক মেয়ে ডাক দিল, কেউটা আলী নয়, মানে হাতেম আলী নয়? মেয়েটার মুখের ঢাকনা মাথার উপর তোলা ছিল এবং মুখমণ্ডল সম্পূর্ণ খোলা ছিল। দেখেই বোঝা গেল মেয়েটা তরুণী, অপূর্ব সুন্দরী। এতই সুন্দরী যে ভিড় করা সকল মেয়ের অর্থাৎ তরুণীর মাঝে একাই সে জ্বলছিল। মেয়েটার ডাকে সেদিকে চেয়ে হাতেম আলী সোল্লাসে বলে উঠল, আরে কে, আলো ম্যাডাম নাকি? তাই তো, ম্যাডামই তো। আমাকে ডাকছেন ম্যাডাম? মেয়েটা মানে আলো ম্যাডাম বলল, হ্যাঁ, একটু এদিকে এসো তো। বলতে বলতে মেয়েটা ভিড় থেকে সামনে এগিয়ে এলো হাতেম আলী আর তার সামনে গিয়ে বলল, জি ম্যাডাম, বলুন। জামালউদ্দিন প্রিন্স অনেকখানি পেছনে থাকায় আলো ম্যাডামের নজর এসে পড়ল না। তাই আলো ম্যাডাম স্বাভাবিক কণ্ঠে বলল, বেড়াতে বেরিয়েছ? হাতেম আলী বলল, জি ম্যাডাম, আজ ছুটির দিন, ওয়ার্কশপের কাজ নেই, তাই একটু ঘুরে বেড়াচ্ছি। ভালো ভালো, তোমাকে পেয়ে খুব ভালোই হলো। আমার একটা কাজ করে দেবে? জি বলুন। ড্রাইভার বদলাতে বদলাতে আমি যে পেরেশান হয়ে গেলাম। 5-5টা ড্রাইভার বদলালাম, তবু একটা ভালো ড্রাইভার পেলাম না। ম্যাডাম, যাকেই নিলাম সে বেটাই চোর, প্রতারক আর ঘোরতর মিথ্যাবাদী। গাড়ির তেল, পার্টস চুরি করা ছাড়াও সত্য কথা তাদের কারো কাছ থেকে পেলাম না। আসলে ইমান বলতে তাদের কারো কাছ থেকে পেলাম না। আসলে ইমান বলতে তাদের মধ্যে এক ফোঁটাও না থাকায় এই অবস্থা হয়েছে। ইমানদার আর নামাজি লোক পাওয়া গেলে এমনটি হতো না। ড্রাইভারেরা সাধারণত এরকমই হয় ম্যাডাম, হারামি পয়সা উপায় করে আর ছুরিখানায় পড়ে থাকে। ইমানদার লোক পাবেন কোথায়? তুমি একটা ভালো ড্রাইভার খুঁজে দাও না, ইমানদার আর নামাজ রোজা করা লোক। আমি তাদের পাবো কোথায় ম্যাডাম? কোথেকে খুঁজে দেব? কেন, তুমি ওয়ার্কশপে কাজ করো, অধিক ক্ষেত্রে ড্রাইভারেরাই তো তোমাদের কাছে গাড়ি সারাতে আসে। তা আসে বটে, তবে যা বললাম সব ওই আর কি, গাজিল আর মদারু, নামাজি আর ইমানদার লোক। এ সময় কয়েকজন তরুণী এসে আলো ম্যাডামকে বলল, কিরে আলো, কিছুই যে নিলি নে বড়। আলো ম্যাডাম বলল, না, কিছুই পছন্দ হলো না আমার। তরুণীদের মধ্যে একজন সামনে তাকিয়ে হঠাৎ চাপা কণ্ঠে বলে উঠল, ওমা, কি চেহারা কো, একদম রাজপুত্র। তরুণীটির দৃষ্টি অনুসরণ করে অদূরে দণ্ডায়মান জামালউদ্দিন প্রিন্সকে দেখে অন্যান্য সবাই চাপা কণ্ঠে বলে উঠল, তাই তো রে, ঠিকই তো, লোকটার চেহারা বিলকুল রাজপুত্রের মতোই তো। বোরকার ঢাকনা নামিয়ে তাড়াতাড়ি মুখ ঢাকলো আলো ম্যাডাম। এরপর হাতেম আলীকে বলল, কেউ ওই লোক তোমার সাথে এসেছে নাকি? হাতেম আলী খোশ কণ্ঠে বলল, জি ম্যাডাম, জি জি, উনি আমার উস্তাদ, ওনার সাথে আমি ওয়ার্কশপে কাজ করি। আলো ম্যাডাম বলল, ওনার সাথেই কাজ করো? তার চেহারাটা তো চিত্তহারী চেহারা, ওনার স্বভাব চরিত্র কেমন? হাতেম আলী কল কণ্ঠে বলল, স্বভাব চরিত্র? ওরে বাপরে বাপ, একেবারেই অতুলনীয়। পান থেকে চুন খসার উপায় নেই ম্যাডাম, এক চুল এদিক ওদিক হওয়ার উপায় নেই। মানে মানে এমন চরিত্রবান লোক লাখে একটা পাওয়া যায় না। যেমন ইমানদার, তেমনই নামাজ রোজায় কঠিন মনোযোগী, সততায় আর সত্যবাদিতায় উনার জুড়ি নেই। তাই নাকি? নাম কি উনার? জামালউদ্দিন প্রিন্স। নামে আর চেহারায় খাপে খাপ মিল। উনাকে যিনি দেখেন তিনি উনাকে রাজপুত্র ছাড়া আর কিছুই ভাবতে পারেন না। তাই? জি। সে সাথে আরও একটা কথা, যে কোনো মেয়ে ছেলের মুখের দিকে ভুলেও তাকান না উনি। এই যে একসাথে বেড়াচ্ছি, সুন্দরী মেয়েদের দিকে আমি কত তাকালাম, কিন্তু ওই ভাইজানকে একবারও কারো দিকে চোখ তুলে তাকাতে দেখলাম না। বলো কি, এমন লোক ওয়ার্কশপে কাজ করে? সবই নসিব ম্যাডাম। লেখাপড়া তো তেমন কিছু জানেন না, যা কিছু জানতেন
তাও ভাগ্য বিপর্যয়ের সাথে গুলিয়ে গেছে। এখন খেটে খাওয়া ছাড়া আর কি করবেন বলুন? এক পলক চিন্তা করে আলো ম্যাডাম হাতেম আলীকে বলল, একটু এদিকে এসো তো, একটা কথা বলি। ইঙ্গিতে হাতেম আলীকে ডেকে নিয়ে কয়েক কদম সরে দাঁড়ালো আলো ম্যাডাম। তা দেখে অন্যান্য মেয়েরা চোখ টেপাটাপি করে বলতে লাগলো, খাইছে রে, এতদিনে বেচারি বোধহয় ডুবল। অন্য একজন বলল, ডুবুক ডুবুক, ওয়ার্কশপের কামলাকে দেখে যে ডুবে সে রসাতলে যাক। এসো এসো, আমরা আমাদের কাজে যাই। তারা সবাই সেখান থেকে চলে গেল। সেদিকে ভ্রুক্ষেপ না করে আলো ম্যাডাম হাতেম আলীকে বলল, আচ্ছা, তোমার ওই ওস্তাদ ওয়ার্কশপে কাজ করে যখন, তখন গাড়ি চালাতেও পারেন নিশ্চয়? হাতেম আলী বলল, জি জি, নিশ্চয় পারেন। গাড়ি মেরামত করার পর পরীক্ষা করে দেখার জন্যে উনি যখন গাড়ি চালান তখন দেখলেই বোঝা যায় ড্রাইভার হিসেবে উনি ওস্তাদ লোক। তাহলে ওয়ার্কশপে ওই ঝামেলার মধ্যে পড়ে না থেকে ওনাকে আমার গাড়ির ড্রাইভার হতে বলো না, মোটা মাইনে দেব। ম্যাডাম, তোমাকেও ভাবতে হবে না, ওয়ার্কশপ থেকে এনে তোমাকেও একটা ভালো কাজে লাগিয়ে দেব। তাহলে তো ভালোই হয় ম্যাডাম, ওনারও একটা সদ্গতি হয়, আমারও একটা সদ্গতি হয়। হবে হবে, যথেষ্ট সদ্গতি হবে। তোমাদের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে সদা সর্বদাই নজর থাকবে আমার। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। এখনই তো কথা দিতে পারছি না, ওনাকে আগে প্রস্তাবটা দিয়ে দেখি। উনি রাজি হলে ব্যাস, আর কোনো কথা নেই। যেভাবে হোক ওনাকে তোমার রাজি করাতেই হবে আলী। আমার একান্ত দাবি, এ কাজটা তোমাকে করতেই হবে। জি ম্যাডাম, জি, আমার বিশ্বাস ওনাকে আমি রাজি করাতে পারবই। সাব্বাস, তাহলে আগামীকালই আমি ফলাফলটা চাই। সারাদিন আমি কিন্তু পথ চেয়ে থাকবো তোমার। জি আচ্ছা ম্যাডাম, জি আচ্ছা, আপনি এখন যান, আগামীকালই ফলাফল নিয়ে আপনার সাথে দেখা করব। মনে থাকবে তো? 100 বার। আজকে আমি ওনাকে রাজি করাবো, আর আগামীকালই আমি ওনাকে সাথে করে নিয়ে আপনার কাছে আসব। সাব্বাস। হাতেম আলী জামালউদ্দিন প্রিন্সের কাছে ফিরে এলে প্রিন্স তাকে প্রশ্ন করল, কি ব্যাপার, উনি কে? হাতেম আলী বলল, বিরাট এক ধনী লোকের একমাত্র মেয়ে, যার পর নেই দর্শনধারী মেয়ে। হ্যাঁ, দর্শনধারী সেটা তো দেখলাম। নাম কি ওনার? আলিয়া বেগম আলো, সবাই বলে আলো ম্যাডাম। আচ্ছা, তা কি বলেন উনি? মানে আড়ালে ডেকে নিয়ে এতক্ষণ কি বললেন উনি তোমাকে? উল্লাসে নেচে উঠে হাতেম আলী বলল, বাজিমাত, আপনার নসিববোধ হয় এতদিনে সত্যি সত্যি খুলে গেল ভাইজান। আচ্ছা, তা কি ব্যাপার? পরে পরে, আগে বাসায় চলুন, তারপর বলছি সব। প্রিন্সকে ঠেলে নিয়ে বাসায় ফিরে এলো হাতেম আলী। বাসায় এসে স্থির হয়ে বসে হাতেম আলী আগে প্রিন্সকে প্রশ্ন করল, আচ্ছা ভাইজান, মেরামত শেষে গাড়ি পরীক্ষা করে দেখার সময় দেখি আপনি অত্যন্ত স্বচ্ছন্দে গাড়ি চালাচ্ছেন। অনেক সময় গাড়ির স্টিয়ারিং তেমন একটা ধরেও থাকছেন না। ড্রাইভিংয়েও আপনি কি সত্যি এখন ওস্তাদ লোক? জামালউদ্দিন প্রিন্স বলল, কেন, সে কথা কেন? হাতেম আলী বলল, বলুন না ভাইজান, ড্রাইভার হিসেবেও কি আপনি অদ্বিতীয়? দ্বিতীয় তৃতীয় বুঝি না, গাড়ি চালাতে জানি, এ আর কি। এ আর কি মানে? ফের মানে? গাড়ি চালাতে জানি ব্যাস, ফুরিয়ে গেল। এর আবার মানে অর্থ কি? হাতেম আলী সশব্দে বলে উঠল, মা আর কাটারি, তাহলে আপনাকে ড্রাইভারগিরি করতে হবে ভাইজান, আর ওই ওয়ার্কশপ পড়ে থাকা চলবে না। জামালউদ্দিন বলল, কিরকম? ওই আলেয়া বেগমের, মানে ওই আলো ম্যাডামের। আপনাকে যার পর্ণায় পছন্দ হয়েছে ভাইজান, আপনার চেহারা দেখে আর স্বভাব চরিত্রের কথা আমার কাছে শুনে আপনাকে ড্রাইভার হিসেবে পাওয়ার জন্যে উনি দেওয়ানা হয়ে গেছেন। বলো কি? যত টাকা মাইনে চান তাই উনি দেবেন। একজন সৎ ড্রাইভারের উনি বড়ই কাঙ্গাল। যেভাবেই হোক আপনাকে রাজি করাতে উনি আমাকে আষ্টে পৃষ্ঠে চেপে ধরেছেন। আচ্ছা, ড্রাইভারের পর ড্রাইভার বদল করেও উনি সৎ আর ইমানদার ড্রাইভার পাননি। আপনাকে পাওয়ার জন্য তাই অস্থির হয়ে গেছেন, যাকে বলে একদম খেপে গেছেন। তা তুমি কি বলেছ? বলা বলি নেই, আমি একদম কথায় দিয়ে এসেছি তাকে, আগামীকালে আপনাকে সাথে নিয়ে আমি তার কাছে যাব। এ অদাও করে এসেছি, ওনার তর্স হয়েছে না। বেশ, তবে তো হয়েই গেল। কি হয়ে গেল? আর এক দফা গলা ধাক্কা খাওয়ার ব্যবস্থা। ভাইজান, অতিমাত্রায় রূপসী তরুণীদের মেজাজ মর্জি আলাদা। আজ পছন্দ হলো, কাল পছন্দ না হলে গলা ধাক্কা। ভাইজান, যে দুর্দান্ত সুন্দরী মেয়ে, তাতে সব মেয়ের কখন কাকে পছন্দ তা স্বয়ং
বদ্রীনাথও জানেন না। হাসতে লাগলো প্রিন্স। হাতেম আলী চমকে উঠে বলল, তবা তবা, তেমন মেয়ে উনি নন ভাইজান। আপনার মতো মানুষের সাথে এমন ব্যবহার করতেই পারেন না উনি। কেন পারেন না? এসব মেয়েরা তো কখনো ইমানদার হয় না, নামাজ রোজারও ধার ধারে না। এরা সব পারে। গজব হবে ভাইজান, এমন কথা বললে গজব নেমে আসবে। কেন? উনি যেমনই পরহেজগার তেমনই ইমানদার মেয়ে। এক ওয়াক্ত নামাজ আর একটা রোজাও বাদ দেন না উনি। বলছো? জি ভাইজান, হলপ করে বলছি। তব ঠিক হাই। জি। কবুল? ওনার প্রস্তাব আমি কবুল করলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পরের দিনই হাতেম আলীর সাথে জামালউদ্দিন প্রিন্স আলিয়া বেগম আলোর বাসায় রওনা হল। পথে যেতে যেতে নিজের অজান্তেই প্রিন্সের মনের কোণে ওই কথাটা উকি দিয়ে গেল, চল রে আনন্দ, মহানন্দে ছুটে চল। আলিয়া বেগমের বাসায় এসে এরা দুজন হাজির হলে হাতে যেন চাঁদ পেল আলিয়া বেগম। সোল্লাসে বলে উঠল, সুবহান আল্লাহ, তোমরা এসেছ, কি আনন্দ, কি আনন্দ। পরবর্তী ঘটনা সংক্ষিপ্ত। আলিয়া বেগম আলো জামালউদ্দিন প্রিন্সকে তখন লুফে নিল তার কাজে। সে সাথে বলল, আপাতত তোমরা দুজন তোমাদের ওই ভাড়া বাড়িতেই থাকবে, যতদিন হাতেম আলীর স্থায়ী ব্যবস্থা করতে না পারি। ততদিন অতিরিক্ত অর্থ দেব, যাতে করে তোমাদের দুজনের স্বচ্ছন্দে চলে যায়। সবশেষে এ পক্ষও জানালো যে ওয়ার্কশপের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে সপ্তাহখানেক সময় লাগবে। 1 সপ্তাহ পরে জামালউদ্দিন প্রিন্স এসে যোগদান করবে আলিয়া বেগমের কাজে। ধরাবাঁধা কথা, এর কোনো 19-20 হবে না। এ প্রেক্ষিতে আলিয়া বেগম পরমানন্দে বলল, শুকুর, আলহামদুলিল্লাহ। 1 সপ্তাহ দেরি কোনো দেরি নয়। তোমাদেরকে যে পেলাম এর মূল্য আমার কাছে ঢের ঢের বেশি। এমন আনন্দ আমি দীর্ঘদিন পাইনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শফিউদ্দিন সর্দার লিখিত খোঁজ আমরা পড়ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আগামী পর্বটি শোনার আহ্বান জানিয়ে প্রথম পর্ব এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।